ভারত, ভারতবর্ষ। শৈশব থেকেই নামটা শুনে আসছি। স্কুলে, বইয়ের পাতায়, জাতীয় সঙ্গীতে, খেলার মাঠে, দেশের সংবিধানের প্রথম অনুচ্ছেদেও লেখা ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। কিন্তু একটা প্রশ্ন, কি আমরা কখনো সত্যিই করেছি? ভারত নামটা এলো কোথা থেকে? কে প্রথম এই ভূখণ্ডকে ভারত বলে চিনেছিল? আর তারও আগে এই দেশের নাম কি অন্য কিছু ছিল? অনেকে বলবেন জাম্বুদ্বীপ, আবার কেউ বলবেন রাজা ভরতের নাম থেকেই ভারত, আবার কেউ হয়তো বলবেন এর শিকড় আরও অনেক গভীরে, ঋগ্বেদের সেই প্রাচীন ভরত জনগোষ্ঠীর মধ্যে। কিন্তু কোনটা ইতিহাস, কোনটা সত্য, কোনটা পরের যুগের ঐতিহ্য, আর কোনটা শুধুই পরে তৈরি হওয়া ধারণা? এই ভিডিওতে আমরা কোনো একটা উত্তর আগে থেকে ঠিক করে নেব না, বরং চলুন সূত্র ধরে ধরে পিছিয়ে যাই রাজাই রাজা খারবেলের সময়, অশোকের সময়, বৌদ্ধ ও জৈন সাহিত্যে, মহাভারতের কাহিনীতে, আর শেষ পর্যন্ত পৌঁছে যাই ঋগ্বেদের সেই প্রাচীন জগতে। দেখি ভারত নাম তার আসল গল্পটা কোথায় শুরু হয়। ওম অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম। প্রথম সূত্র, হাতি গুম্ফার গুহায়। ওড়িশার উদয়গিরি পাহাড়ে একটা গুহা আছে, নাম হাতি গুম্ফা। সেখানে গেলে হয়তো খুব সাধারণ একটা প্রাচীন গুহাই মনে হবে, কিন্তু এই পাথরের দেওয়ালে 2000 বছরেরও বেশি আগে কলিঙ্গের রাজা খারবেলা নিজের সময়ের ইতিহাস খোদাই করে রেখে গিয়েছিলেন। তার হাতিগুম্ফা শিলালিপিতে আমরা পাই রাজ্যের নানা কাজের কথা, জনকল্যাণমূলক নির্মাণ, উৎসব, ধর্মীয় পৃষ্ঠপোষকতা, সামরিক অভিযান, এমনকি তার ভারতবাস অভিযানের কথাও। এই বিশাল শিলালিপি শুধু একজন রাজার আত্মপ্রশস্তি নয়, এটা আমাদের সামনে খুলে দেয় সেই সময়ের কলিঙ্গের একটা জানালা। ভারতবাস, একটা শব্দ, ভারতবাস। প্রাকৃত ভাষার এই রূপটিকে ভারতবর্ষ বলে বোঝায়। আর এখানেই আমাদের প্রথম বড় সূত্র। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে ভারত নামটা এমনিতেই অচেনা কোনো শব্দ ছিল না। খারবেলা নামটা বানাননি, তিনি যে নাম ব্যবহার করেছিলেন সেটা তার সময়ের আগেই প্রচলিত ছিল। কিন্তু কতটা আগে, আর কোথা থেকে এসেছিল সেই নাম? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আরও পিছিয়ে যেতে হবে, অনেকটা পিছিয়ে, কারণ সামনে যে নামটা আসছে সেটা হয়তো এই রহস্যের আরেকটা দরজা খুলে দেবে। চলুন এবার অশোকের সময়ে যাই। দ্বিতীয় সূত্র, জাম্বুদ্বীপ। খারবেলার সময় থেকে এবার আমরা আরও 100 বছরের মতো পিছিয়ে যাই। সময় খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী, সম্রাট অশোকের সময়। অশোকের শিলালিপিতে আমরা এমন একটি শব্দ পাই যা পরে বৌদ্ধ সাহিত্যে বারবার ফিরে আসবে, জম্বুদ্বীপ, সংস্কৃত রূপ জাম্বুদ্বীপ। তাহলে কি উত্তরটা পেয়ে গেলাম? ভারতের পুরনো নাম ছিল জাম্বুদ্বীপ, তারপর কোনো এক সময়ে নাম বদলে হয়ে গেল ভারতবর্ষ। শুনতে বেশ সুন্দর একটা গল্প, কিন্তু ইতিহাসের সমস্যা হলো সুন্দর গল্প আর প্রমাণিত ইতিহাস সবসময় এক জিনিস নয়। তাই আমরা একটু অন্যভাবে প্রশ্নটা করি। প্রাচীন কোনো সূত্র কি সরাসরি বলেছে আগে জাম্বুদ্বীপ ছিল, পরে ভারতবর্ষ হলো? এমন সরল বক্তব্য আমাদের হাতে নেই, বরং পরে যে পুরাণীয় বিশ্ব মানচিত্র আমরা পাই সেখানে ব্যাপারটা আরও মজার। জাম্বুদ্বীপকে সেখানে ভাবা হয়েছে বৃহত্তরর এক ভূগোলের অংশ হিসেবে, আর সেই জাম্বুদ্বীপের মধ্যে রয়েছে বিভিন্ন বর্ষ, তাদের মধ্যে একটি ভারতবর্ষ। অর্থাৎ এখানে ভারতবর্ষ আর জাম্বুদ্বীপ একে অপরের বিকল্প নয়, একটা বৃহত্তরর পরিসর, তার মধ্যে একটা নির্দিষ্ট অঞ্চল ভারতবর্ষ। এই একটা তথ্য আমাদের পুরো প্রশ্নটাই বদলে দেয়। এখন আর প্রশ্নটা শুধু জাম্বুদ্বীপ আগে না ভারতবর্ষ আগে নয়, প্রশ্নটা হয়ে দাঁড়ায় ভারত নামটা আসলে কত পুরনো। আর সেই উত্তর খুঁজতে আমাদের অশোকেরও আগে যেতে হবে, বুদ্ধেরও আগে, খারবেলারও বহু আগে, যেখানে কোনো ভারতবর্ষের মানচিত্র নেই, কোনো আধুনিক রাষ্ট্র নেই,
কিন্তু একটা নাম আছে। তৃতীয় সূত্র, ঋগ্বেদের ভরত। এবার আমরা পৌঁছে গেলাম প্রাচীন ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যিক উৎসগুলোর একটিতে, ঋগ্বেদ। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আমরা খুঁজছিলাম ভারতবর্ষ, কিন্তু ঋগ্বেদে সেই নামটাকে আমরা সেই অর্থে পাই না, জাম্বুদ্বীপও পাই না। কিন্তু যা পাই তা হয়তো আরও গুরুত্বপূর্ণ। পাই ভরতদের, অর্থাৎ একটা দেশের নাম নয়, পাই একটা জনগোষ্ঠীর নাম, ভরত। ঋগ্বেদের জগৎ ছিল আজকের মতো একক রাষ্ট্রের জগৎ নয়, ছিল নানা গোষ্ঠী, নানা জন, নানা রাজা, নানা রাজনৈতিক জোট। সেখানে ছিল পুরুরা, অনুরা, দ্রুজ্জুরা, যদুরদুরা, তুর্বসরা, আর ছিল ভরতরা। ঋগ্বেদের বিভিন্ন স্তোত্রে ভরতদের উল্লেখ পাওয়া যায়। তাদের সঙ্গে যুক্ত হয়ে আসে এক রাজা সুদাস আর এক ঋষি বশিষ্ঠ। তারপর আসে সেই বিখ্যাত সংঘর্ষ, দশরাজ্য যুদ্ধ। একদিকে সুদাস, অন্যদিকে 10 প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর জোট। সংঘর্ষের স্থান পরুষ্ণী নদী, যা আজকের রাভি নদী। যুদ্ধের ফল সুদাসের জয়। কিন্তু আমাদের জন্য যুদ্ধের ফলের থেকেও গুরুত্বপূর্ণ অন্য একটা বিষয়। ঋগ্বেদে ভরতদের যে বিবরণ পাওয়া যায় তাতে বোঝা যায় তারা ছিল সেই সময়ের গুরুত্বপূর্ণ বৈদিক জনগোষ্ঠীগুলোর একটি। তাদের সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে, যুদ্ধ জড়িয়ে আছে, আবার বৈদিক যজ্ঞ ও ধর্মীয় ঐতিহ্যও জড়িয়ে আছে। আর এখানেই আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁকটা আসে। আমরা যে ভারত নামটাকে আজ একটা দেশের নাম হিসেবে জানি, তার সবচেয়ে পুরনো সূত্রগুলোর একটি আসলে একটা জনগোষ্ঠীর নাম, ভরত। ভারতা, একটি জনগোষ্ঠী। কিন্তু এখানেই কি রহস্যের সমাধান? ভরতরা যদি একটা জনগোষ্ঠী হয়, তাহলে কিভাবে সেই নাম পরে একটা বিশাল ভূখণ্ডের পরিচয় হয়ে উঠল? ঋগ্বেদ আমাদের সেই রূপান্তরের সরাসরি উত্তর দেয় না, কিন্তু পরের যুগে ভরত নামটা আরও বড় হয়ে ওঠে। আর সেই গল্প আমাদের নিয়ে যায় এক মহাকাব্যের কাছে, মহাভারত। সেখানে আমরা আবার এক ভরতকে দেখতে পাব, কিন্তু তিনি ঋগ্বেদের ভরতদের মতো কোনো জনগোষ্ঠী নন। তিনি একজন রাজা। আর এখান থেকেই শুরু হবে ভরত নামের আরেক দীর্ঘ যাত্রা। চলুন এবার মহাভারতের পাতায় ঢুকে পড়ি। চতুর্থ সূত্র মহাভারতের, ভরত। ঋগ্বেদের ভরতদের আমরা পেছনে রেখে এবার চলে আসি মহাভারতের জগতে। এখানে ভরত নামটা আবার সামনে আসে, তবে এবার একজন রাজা হিসেবে। মহাভারতের কাহিনীতে রাজা দুষ্যন্ত এবং শকুন্তলার পুত্র ভরত একজন শক্তিশালী ও খ্যাতিমান রাজা। আর তার নামাম থেকেই গড়ে ওঠে এক রাজবংশের পরিচয়, ভরত বংশ। আর এই বংশের নামেই মহাকাব্যটি পরিচিত হয়ে ওঠে মহাভারত। অর্থাৎ ভরতের সঙ্গে এবার যুক্ত হলো একটা রাজবংশের স্মৃতি। কিন্তু এখানে একটা জিনিস খুব পরিষ্কার করে বোঝা দরকার। ঋগ্বেদের ভরত জনগোষ্ঠী আর মহাভারতের রাজা ভরত দুটি আলাদা ঐতিহ্য, দুটি আলাদা স্তর। আর ইতিহাসের ক্ষেত্রে এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি সব ভরতকে একজন মানুষ বানিয়ে ফেলি, তাহলে গল্পটা হয়তো সহজ হয়ে যাবে, কিন্তু ইতিহাসটা ভুল হয়ে যাবে। পঞ্চম সূত্র পুরাণের, ভারতবর্ষ। এবার আসি পুরাণীয় ঐতিহ্যে। এখানে আমরা ভারত নামের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা পাই। বিশেষ করে বিষ্ণু পুরাণ এবং অন্যান্য পুরাণীয় গ্রন্থে ভারতবর্ষকে একটি নির্দিষ্ট ভৌগোলিক ও ধর্মীয় কসমোলজিক্যাল কাঠামোর মধ্যে দেখা হয়। জাম্বুদ্বীপের মধ্যে রয়েছে বিভিন্ন বর্ষ, তার একটি ভারতবর্ষ। আর পুরাণীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ ধারায় এই নামকে যুক্ত করা হয় ঋষভের পুত্র ভরতের সঙ্গে, অর্থাৎ আবারও একজন ভরত। কিন্তু এবার তিনি মহাভারতের দুষ্যন্ত পুত্র ভরত নন, আর জৈন ঐতিহ্য এখানে গল্পটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। জৈন সাহিত্যে আমরা পাই ভরত চক্রবর্তী, ঋষভনাথের পুত্র। জৈন বিশ্বতত্ত্বে ভারতক্ষেত্র একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, আর তার নামের সঙ্গে যুক্ত হয় এই ভরত চক্রবর্তীর স্মৃতি, চক্রবর্তীন ভারত। এখন আমাদের সামনে দাঁড়িয়ে গেল একাধিক ভরত। এক
ঋগ্বেদের ভরত জনগোষ্ঠী, একজন মহাভারতের দুষ্যন্তপুত্র ভরত, একজন পুরাণীয় ঐতিহ্যের ভরত, আর একজন জৈন ঐতিহ্যের ভরত চক্রবর্তী। তাহলে কি এদের মধ্যে একজনই আসল ভরত? এই প্রশ্নটাই হয়তো ভুল প্রশ্ন, কারণ এরা একই সময়ের মানুষ নন, একই ধরনের উৎসের চরিত্রও নন। এদের প্রত্যেকের গল্প আলাদা আলাদা ঐতিহ্যের মধ্যে তৈরি ও সংরক্ষিত। কিন্তু একটা বিষয় অস্বীকার করা যায় না, ভরত নামটা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে বিভিন্ন ঐতিহ্য নিজেদের মতো করে তার একটি ব্যাখ্যা তৈরি করেছিল। মনে আছে সেই গুহাটার কথা, উদয়গিরির হাতি গুম্ফা? সেখানে আমরা প্রথম দেখেছিলাম ভারতবাস শব্দটা। তখন শব্দটা ছিল শুধু একটা প্রাচীন শিলালিপির অংশ। এখন তার পেছনে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্তর। ঋগ্বেদের ভরত, মহাভারতের ভরত, পুরাণের ভরত, জৈন ঐতিহ্যের ভরত, আর ভারতবর্ষের ধারণা, আইডিয়া অফ ইন্ডিয়া। তবু একটা প্রশ্ন থেকেই গেল, ভারত নামটা যখন এদেশের ভেতরে এতগুলো ঐতিহ্যে বেঁচে ছিল, তখন বাইরের পৃথিবী এই ভূখণ্ডকে কি নামে চিনত? ষষ্ঠ সূত্র, পৃথিবীর চোখে ভারত। চলুন এবার ভারতীয় উপমহাদেশের বাইরে যাই, কারণ একটা সভ্যতার নিজের নাম যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ তার প্রতিবেশীরা তাকে কি নামে চিনত। ইতিহাসে এর একটা সুন্দর শব্দ আছে, অ্যাক্সোনিম, অর্থাৎ বাইরের মানুষের দেওয়া নাম, আর নিজেরা যে নাম ব্যবহার করে, এন্ডোনিম। ভারতের ইতিহাসে এই দুটোই পাশাপাশি চলেছে। মেলুখা। প্রথমে চলে যাই মেসোপটেমিয়ায়। সেখানে প্রাচীন কিউনিফর্ম নথিতে আমরা পাই মেলুহা, একটি দূরবর্তী বাণিজ্য ভূমির নাম। অনেক গবেষক মেলুহাকে সিন্ধু সভ্যতা ও ম্লেচ্ছার শব্দের সঙ্গে যুক্ত করেন। তবে এখানে একটা সতর্কতা জরুরি, এই পরিচয় নিয়ে এখনও আলোচনা ও বিতর্ক আছে, তাই আমরা একে নিশ্চিত নাম হিসেবে নয়, একটি গুরুত্বপূর্ণ স্কলারলি আইডেন্টিফিকেশন হিসেবে দেখব। অর্থাৎ ভারতের একেবারে প্রাচীন বহিরাগত নামের সম্ভাব্য একটি সূত্র মেলুখা। এরপর আসে পারস্য। পুরনো পারসিক ভাষায় হিন্দুস। সিন্ধু নদীর নামই অন্য ভাষার উচ্চারণে বদলে গেল, আর পারসিকদের কাছ থেকে এই নামের রূপ পৌঁছে গেল গ্রিকদের কাছে। গ্রিক ভাষায় ইন্দোস, আর সেখান থেকেই ধীরে ধীরে জন্ম নিল সেই নাম ইন্ডিয়া। সিন্ধু থেকে হিন্দুস, থেকে ইন্দোস, থেকে ইন্ডিয়া। আজ পৃথিবীর অধিকাংশ মানুষ যে নামে এই দেশকে চেনে, কিন্তু মনে রাখবেন, ইন্ডিয়া আর ভারত একই পথে তৈরি হওয়া নাম নয়। একটি নামের শিকড় বাইরের পৃথিবীর ভাষা ও উচ্চারণে, আর অন্যটির শিকড় এই ভূখণ্ডের নিজস্ব ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্মৃতিতে। একদিকে ভারতা, অন্যদিকে ইন্ডিয়া, মাঝখানে হাজার হাজার বছরের ইতিহাস। আর এই দুই নামের মাঝখানেই রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন, আর সেই উত্তরই আমাদের নিয়ে যাবে এই গল্পের শেষ অধ্যায়ে। চলুন আর একবার শুরু থেকে পুরো পথটা দেখি। প্রথমে ঋগ্বেদের ভরত, একটি প্রাচীন জনগোষ্ঠী। তারপর মহাভারতের ভরত, একজন রাজা এবং তার বংশের স্মৃতি। তারপর অশোকের জম্বুদ্বীপ, একটি বৃহত্তর ভৌগোলিক ধারণা। তারপর পুরাণের ভারতবর্ষ, জাম্বুদ্বীপের মধ্যে একটি নির্দিষ্ট বর্ষ। তারপর জৈন ঐতিহ্যের ভরত চক্রবর্তীন, আর খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে পাথরের গায়ে খোদাই হয়ে গেল ভারতবাস। আবার ফিরে আসি সেই গুহায়। মনে আছে, আমাদের যাত্রা শুরু হয়েছিল এখান থেকেই। এই পাথরের গায়ে 2000 বছরেরও বেশি আগে খারবেলা তার সময়ের কথা লিখিয়ে রেখেছিলেন। তার মধ্যে ছিল তার ভারতবাস অভিযানের কথাও। এখানে একটা প্রশ্ন খুব স্বাভাবিক, খারবেলা যখন ভারতবাসের বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলছেন, তখন কি তিনি আজ আমরা যে বিশাল ভারতবর্ষকে বুঝি সেই পুরো ভূখণ্ডের কথাই বলেছিলেন? এর নিশ্চিত উত্তর আমাদের হাতে নেই। এটি একটি ভূখণ্ড বা রাজনৈতিক অঞ্চলের নাম হিসেবেও ব্যবহৃত হচ্ছিল। খারবেলার অন্য অভিযানগুলোর মধ্যে মগধের দিকে অভিযান যেমন আছে, তেমনি পশ্চিম ও দক্ষিণের বিভিন্ন শক্তির বিরুদ্ধেও তার অভিযান ছিল। তাই ভারতবর্ষ বলতে ঠিক কতটা ভূখণ্ড বোঝানো হয়েছিল তা নিয়ে সতর্ক থাকা দরকার। সম্ভবত এটি সেই সময়ের উত্তর ভারতীয় রাজনৈতিক ভৌগোলিক অঞ্চলকে বোঝাচ্ছিল। কিন্তু পরবর্তী ভারতীয় সাহিত্যে ভারতবর্ষের ধারণা আরও বিস্তৃত হয়। পুরাণীয় বর্ণনায়
উত্তরে হিমালয় আর দক্ষিণে সমুদ্র পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডকে ভারতবর্ষ হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ একই নামের ভৌগোলিক পরিসর সব যুগে এক ছিল না। আবার ফিরে আসি সেই মহাভারতের ভরত এবং তার বংশের স্মৃতিতে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যোগসূত্র আছে। মহাভারতের ভরতকে ঋগ্বেদের ভরতদের থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেখলেও ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। ঋগ্বেদে আমরা যে ভরত জনগোষ্ঠীর কথা পাই তাদের সঙ্গে মহাভারতের ভরতের বংশ পরম্পরায় সম্পর্কের উল্লেখ রয়েছে মহাভারতে। পুরুরবশ, ফাউন্ডার অব লুনার ডাইনাস্টি, পুরু বংশ, ভরত বংশ, দিবদাস, সুদাস, দুষ্যন্ত, তারপর ভরত। তবে এখানে একটা পার্থক্য মনে রাখা জরুরি। এটা প্রাচীন ঐতিহ্যে সংরক্ষিত জিনিওলজি, আধুনিক ইতিহাসের স্বাধীনভাবে যাচাই করা বংশতালিকা নয়। তবু ধারাবাহিকতাটা লক্ষ্য করার মতো। ঋগ্বেদের ভরত জনগোষ্ঠী আর পরবর্তী মহাভারতের ভরত বংশ দুইয়ের মধ্যে একটা ঐতিহ্যগত যোগসূত্র ভারতীয় সূত্রগুলো নিজেরাই ধরে রেখেছে। এখন একটা বিষয় খুব পরিষ্কার, ভারত নামটা একদিনে তৈরি হয়নি। কোনো একজন রাজা এসে এই দেশের নাম ভারত ঘোষণা করেননি। তাই ভারত নামের গল্পের সবচেয়ে সৎ উত্তর হয়তো এই নয় যে এই একজন রাজাই নামটি দিয়েছিলেন অথবা এই একটি গ্রন্থ থেকেই নামটি এসেছে, বরং উত্তরটা অনেক বেশি সুন্দর। ইতিহাস কখনো পুরো গল্পটা একসঙ্গে বলে না, সে শুধু সূত্র রেখে যায়। ॐ अग्निमिले पुरोहितं यज्ञस्य देवं ऋत्विजम्